সাম্প্রতিক সময় ভারত সব ফরম্যাটে যেভাবে ক্রিকেট খেলছে তাতে করে প্রবল ক্রিকেট সমর্থকদের যে কোনো মুহূর্তে হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে। এই দিনও ভারত তাদের প্রথম ইনিংসটা যেভাবে শুরু করলো, প্রথম কয়েক ওভার দেখে তো মনে হচ্ছিল যে ভারত কোনোভাবেই ম্যাচটা জিততে পারবে না, ম্যাচে আর তারা কামব্যাকই করতে পারবে না। তো যাই হোক, তারপরেও যে সেখান থেকে শেষমেশ তারা ম্যাচটা জিততে পেরেছে, এটাই দিন শেষে অনেক বড় একটা স্বস্তির খবর। তো ফোর্থ টি20 ম্যাচে টস জিতেছিলেন ইংল্যান্ডের ক্যাপ্টেন জস বাটলার, জিতে তিনি ভারতকে ব্যাটিং করতে পাঠিয়েছিলেন। তো ভারতের ইনিংসের শুরুটা কিন্তু প্রথম ওভারটা দারুণ হয়েছিল। অভিষেক শর্মা ওই জফরা আর্চারকে প্রথম ওভারই একটা ওভার বাউন্ডারি মেরে 12টা রান তুলে আর কি দারুণ শুরু করেছিলেন। কিন্তু বিপত্তিটা ঘটলো ইনিংসের দ্বিতীয় ওভারেই। এই দ্বিতীয় ওভারেই তিনটা উইকেট তুলে নিলেন আর কি এই দিনের একাদশে ইংল্যান্ডের নতুন আসা সাকিব মাহমুদ। তো প্রথম 2 বলে তিনি ফিরিয়ে দিলেন সঞ্জু স্যামসন আর তিলক ভার্মাকে, যারা যে কোনো সময় ডেঞ্জারাস হয়ে একাই আর কি ম্যাচের রং বদলে দিতে পারতেন। তো আর তারপরে 4টা বল ফেস করলেন ভারতের ক্যাপ্টেন সূর্য কুমার যাদব। ওই ওভারের একদম লাস্ট ডেলিভারিতে সূর্যকে একবারে পুরো সেট ট্র্যাপ করে ওই জায়গায় উইকেটটা তুলে নিলেন ওই সাকিব মাহমুদই। শুধু মেডেনই দিলেন না, মেডেন প্লাস 3 উইকেট, একটা ড্রিম স্টার্ট যাকে বলা হয়। তো ওই 2 ওভার শেষে ভারতের স্কোরটা হয়ে গেল 3 ওভারে 12। এরপর ওই চতুর্থ উইকেটে ওই আরেক ওপেনার অভিষেক শর্মা আর রিঙ্কু সিং একদিন আর কি একাদশে কামব্যাক করেছিলেন ভারতের। তো তার ওই টিঞ্জুরি কাটিয়ে তো রিঙ্কু সিং আর অভিষেক শর্মার মধ্যে একটা পার্টনারশিপ গড়ে ওঠে 45 রানের। এই পার্টনারশিপটা মূলত ভারতকে ওই জায়গা থেকে ম্যাচে কিছুটা ফেরাতে সাহায্য করেছে। অভিষেক শর্মা কিন্তু ওই প্রথম ওভারে একটা 4 একটা ছক্কা মেরে শুরু করেছিলেন। তারপর তিনি নিজের ফ্লোটা কিন্তু চালিয়ে যাচ্ছিলেন যতই আর কি উইকেট পড়তে থাকুক না কেন। আর অপরদিকে রিঙ্কু সিং তিনি শুরুর দিকে কিছুটা সাবধানী ছিলেন, ধরে খেলছিলেন, কিন্তু তারপর ফাঁকে ফোকরে যেটুকু সুযোগ পেয়েছেন ওই প্রথম পাওয়ার প্লের মধ্যে তিনি কিন্তু একটা 4 একটা ছক্কা কিন্তু মেরেছিলেন। তো প্রথম পাওয়ার প্লে শেষে ভারত তুলে ফেলে 47 রান 3 উইকেটের বিনিময়ে। কিন্তু বিপত্তিটা ঘটলো এর ঠিক পরের ওভারই। আদিল রশিদ যখন তার প্রথম ওভারই অ্যাটাকে এলেন, তখন আর কি ওই অভিষেক শর্মা তাকে একটা বড় শট খেলতে গেলেন ওই মিড উইকেট দিয়ে, কিন্তু ওইখানে শটটা ঠিকমতো কানেক্ট না হওয়ায় জ্যাকব বেথেলের হাতে ক্যাচ দিয়ে অভিষেক শর্মা প্যাভিলিয়নে ফেরত গেলেন 29 রান করে। তো এরপর শিবম দুবে আর কি ক্রিজে এলেন। তো শিবম দুবে এদিন ভারতের একাদশে আর কি তারও কামব্যাক হয়েছিল, বহুদিন পর তিনি ভারতের হয়ে আবার ম্যাচ খেললেন। তো শিবম দুবে আর আরেকদিকে ওই রিঙ্কু সিং এর মধ্যেও ওই ফিফথ উইকেটে 22 রানের একটা জুটি গড়ে ওঠে। তো এদের জুটিটাকেও যখন মনে হচ্ছিল বেশ জমে গেছে, ঠিক তখনই রিঙ্কু সিংও একটা বড় শট খেলতে গিয়ে ওই ডিপ থার্ড ম্যানে ওই জায়গায় ক্যাচ হয়ে নিজের উইকেটটা ছুড়ে দিয়ে আসেন 30টা রান করে। তখন ভারত আর কি ওই জাস্ট আর কি 11 নম্বর ওভার রানিং চলছে, ওই 79 রানে 5 উইকেট হারিয়ে বেশ প্রবল চাপের মধ্যে পড়ে গেছে। কিন্তু তখনও হার্দিক পান্ডিয়া ছিল, হার্দিক পান্ডিয়াকে এদিন আর কি ব্যাটিং অর্ডারে অনেকটা লেটে পাঠানো হয়েছে, ওই আগের দিকের ব্যাটারদের ওই জায়গায় কিছুটা দেখে নেওয়া হয়েছিল। তো এরপর ওই ষষ্ঠ উইকেটে হার্দিক পান্ডিয়া আর শিবম দুবের মধ্যে একটা 87 রানের পার্টনারশিপ গড়ে ওঠে। এই পার্টনারশিপটাই বলতে গেলে মূলত ভারতকে ম্যাচে তো শুধু কামব্যাকই করায়নি, যে জয়ের যে দোরগোড়ায় বলতে গেলে সেখানেও পৌঁছে দিয়েছে। ইনিংসের শুরুর দিকে তারা দুজনেই বেশ সাবধানী ছিল, হার্দিক তো প্রবলভাবে সতর্ক ছিল। শুরুর 15টা বলে মধ্যে হার্দিক বিলো 100 স্ট্রাইক রেটে ব্যাটিং করছিলেন, যদিও ওখানে একটা ছক্কা মেরেছিলেন, কিন্তু শিবম দুবে আবার অপর দিক থেকে কিন্তু তিনি ইনিংসের শুরু থেকেই ওই পার্টিকুলারলি স্পিনারদেরকে ওই আদিল রশিদকে তিনি কিন্তু ওই জায়গায় চালিয়ে খেলছিলেন। তো শিবম দুবে শুরুর দিকে অ্যাটাক করতে থাকলো, হার্দিক পান্ডিয়া বেশ সতর্ক ছিলেন। হার্দিক নিজের খোলসটা খুললেন ভারতের ইনিংসের ওই 15 নম্বর ওভারের পর। সাকিব মাহমুদকে ওই ওভারে 2টা ছক্কা মেরে ওই হার্দিক পান্ডিয়া তখন ওই নিজের খোলস থেকে যেমন বেরোলেন, তেমনি ভারতের আর কি রানের অ্যাক্সিলারেশনটাকে একটা নেক্সট লেভেলে নিয়ে গেলেন। তখন শিবম দুবেকে বেশ কিছুটা মলিন মনে হচ্ছিল। তো যাই হোক, এরপর হার্দিক পান্ডিয়া মাত্র 27 বলে নিজের 50টা তুলে নেন। এরপর হার্দিক আর কি ওই 50 পাওয়ার পরে পরই ওই জেমি ওভারটনেরই ওই তার ঠিক 2-3 বল পরেই ওই একটা আর কি বড় শট খেলতে গিয়ে মিস টাইমড হয়ে আর কি ক্যাচ আউট হয়ে নিজের উইকেটটা ছড়ে দিয়ে আসেন। তখনও ভারতের ইনিংসে বলতে গেলে আরও 2টা ওভার মতো বাকি। তো এরপর আর কি আকসার প্যাটেল ক্রিজে এলেন। তো আকসার প্যাটেল আর শিবম দুবে মিলে কিছুটা চেষ্টা করছিলেন। তো ওই শিবম দুবে তারপর আর কি 2-3টে বাউন্ডারি মেরেছেন। তো এরপর শিবম দুবেও নিজের 50টা পেয়ে গেছিলেন। তো এরপর লাস্ট ওভারে আর কি ওই প্রথম বলেই আকসার প্যাটেল বড় শট খেলতে গিয়ে নিজের উইকেটটা ছড়ে দিয়ে আসেন। এরপর ওই ওভারে আর্শদীপ সিং আর ওই ইনিংসের একদম বোধহয় পেনাল্টিমেট বলটায় শিবম দুবে দুজনেই রান আউট হয়ে যান। লাস্ট ওভারটা জাস্ট দুর্দান্ত ওভার করেছিলেন ইংল্যান্ডের জেমি ওভারটন, মাত্র 3টা রান কনসিড করে তিনি ওই জায়গায় 3 উইকেট জেনারেট করে দিয়েছিলেন। যদিও তার মধ্যে 2টা রান আউটে ছিল, কিন্তু তার বোলিং ছিল ওই জায়গায় অসাধারণ। তো ভারত তাদের ইনিংসটা শেষ করলো 9 উইকেটে 181 এই অবস্থায়। তো যাই হোক, একসময় যেখানে ওই 2 ওভারের মধ্যে 3 উইকেটে 12 হয়ে গেছিল, সেখান থেকে তারা যে 9 উইকেটে 181তে পৌঁছে যায়, এটাই তখন ভারতীয় সমর্থকদের জন্য একটা অনেক বড় স্বস্তির খবর। তো এরপর ইংল্যান্ডের 2 ওপেনার ওই ফিল সল্ট আর বেন ডাকেট তারা আর কি আগের 3 ম্যাচে প্রবলভাবে ব্যর্থ হয়েছিলেন, ওপেনিং পার্টনারশিপে একেবারেই রান তুলতে পারেননি। তো ওই সব আক্ষেপ সব হতাশা এই দিন আর কি তারা একাই পুষিয়ে দিলেন। তো দুজনে মিলেই প্রথম পাওয়ার প্লেটা অলমোস্ট তারা পুরোটাই খেললেন,
পার্টিকুলারলি বেন ডাকেট, তিনি তো একবারে ভয়ঙ্কর হয়ে উঠেছিলেন। 200+ স্ট্রাইক রেট মেনটেন করে ব্যাটিং করে যাচ্ছিলেন, সুইচ হিট থেকে শুরু করে স্লগ সুইপ, যত আর কি আনঅর্থোডক্স শট রয়েছে তার মানে আর কি কপি বুকে সব তিনি আর কি খেলছিলেন। তো ওই যে প্রথম পাওয়ার প্লের মধ্যেই তারা ওই জায়গায় 62টা রান তুলে ফেলে, কিন্তু পাওয়ার প্লের একদম লাস্ট ডেলিভারিতে ওই রবি বিষ্ণয়ের একটা গুগলি ওই জায়গায় পিক করতে পারেননি বেন ডাকেট। বড় শট খেলতে গিয়ে তিনি শর্ট কভারে ওই ভারতের ক্যাপ্টেন সূর্যা কুমারের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরত যান। 19 বলে 39 রানের একটা ঝোড়ো দুর্দান্ত ইনিংস খেলে গেছেন। এরপরই বলতে গেলে ভারতের বোলাররা ওই জায়গায় দারুণ কাম ব্যাক করে। এরপর ভেরি নেক্সট ওভারই আকসার প্যাটেল অ্যাটাকে এসে তিনি তুলে নিলেন আরেক ডেঞ্জারাস ওপেনার ফিল সল্টের উইকেটটা। তো ফিল সল্ট তাকে একটা জায়গা করে কাট করতে গেছিলেন, কিন্তু বলের লাইন মিস করে বোল্ড হয়ে যান। আর এর ঠিক ভেরি নেক্সট ওভারই রবি বিষ্ণই তার দ্বিতীয় ওভারে যখন অ্যাটাকে এলেন, তিনি তুলে নেন ইংল্যান্ডের ডেঞ্জারাস ক্যাপ্টেন ওই জস বাটলারের উইকেটটা। 3 ওভারের মধ্যেই ইংল্যান্ড 3টা উইকেট হারিয়ে তখন প্রবল চাপের মধ্যে পড়ে যায়। কিন্তু এরপর হ্যারি ব্রুক আর লিভিংস্টোনের মধ্যে একটা ওই 20+ রানের মতো পার্টনারশিপ গড়ে ওঠে, কিন্তু এই জুটিটাকে ভাঙন ধরেন ওই 12 নম্বর ওভারে বোলিংয়ে এসে হার্ষিত রানা একটা চমৎকার ব্যাক অফ দ্য লেংথের ডেলিভারিতে ওই জায়গায় লিয়াম লিভিংস্টোনের উইকেটটা তুলে নেন। হার্ষিত রানার তো এই ম্যাচে খেলার কথাই ছিল না, তিনি তো ইভেন প্রথম একাদশেই ছিলেন না। ওই শিবম দুবে ভারতের ইনিংসের একেবারে লাস্ট ওভারে জেমি ওভারটনের একটা বল তার ওই হেলমেটে গিয়ে আঘাত করে, ফলে ওই জায়গায় কনকাশন সাব হিসেবে ওই ইংল্যান্ডের ইনিংসের মানে 8th ওভারে হার্ষিতকে ওই জায়গায় মানে নামানো হয়। তো যার ফলে হার্ষিতের এই টি20 আন্তর্জাতিকে এদিন ডেবিউটাও হয়ে যায়। তো একদম প্রথম ওভারেই তিনি ওই গুরুত্বপূর্ণ পার্টনারশিপটা ভাঙন ধরান। এরপর ওই হ্যারি ব্রুক আর ওইদিকে জ্যাকব বেথেলের মধ্যে একটা পার্টনারশিপ গড়ে ওঠে ওই 38 রানের মতো। তো মূলত আর কি রান তোলার কাজটা করছিলেন ওই হ্যারি ব্রুকই। তিনি মূলত ভারতের স্পিনারদেরকে একবারে চার্জ করে মানে ওই জায়গা থেকে একেবারে মানে তার বেস্ট পসিবল আউটপুটটা তিনি বের করে নিচ্ছিলেন। আর এরপর বিপত্তিটা ঘটে হার্ষিত রানা যখন তার আর কি দ্বিতীয় ওভার বোলিং করতে এলেন। তো ওই দ্বিতীয় ওভারে তিনি ওই আর কি হ্যারি ব্রুককে সামনে দিয়ে দিলেন 18টা রান, 2টা ছক্কা তিনি ওই ওভারে কনসিড করে দিয়েছিলেন। তখন জয়ের জন্য ওভারওয়েলমিং কিন্তু ইংল্যান্ডই ফেভারিট ছিল। আমি যদি খুব ভুল না করি তখন জয়ের জন্য ইংল্যান্ডের 36 বলে 58 রানের প্রয়োজন, হাতে 6টা উইকেট। হ্যারি ব্রুক আর জ্যাকব বেথেলের মতো মানে ব্যাটার তখন ক্রিজে রয়েছেন, এরপরে জেমি ওভারটন ব্রাইডন কার্সের মতো ব্যাটাররা ওই জায়গায় অপেক্ষা করছেন। কিন্তু মানে সব হিসাব নিকাশ বদলে দিল এরপর বরুণ চক্রবর্তী। ওই যে বললাম শুরুর 3টা ওভার তিনি নিষ্প্রভ ছিলেন, কিন্তু তার ব্যক্তিগত লাস্ট ওভারে এসেই তিনি তুলে নিলেন 2টা গুরুত্বপূর্ণ উইকেট। প্রথমে ওই একদম সেট হয়ে যাওয়া হ্যারি ব্রুকের উইকেটটা, যিনি কিনা 25 বলেই 50 পেয়ে গেছিলেন এদিন, প্রথমে তাকে ফেরালেন। আর তার ঠিক 2-3 বল পরে ওই মানে ইংল্যান্ডের আরেক মানে ডেঞ্জারাস বোলিং অলরাউন্ডার ব্রাইডন কার্সের উইকেটটাও তুলে নেন এই বরুণ চক্রবর্তী। লাস্ট ওভারে তিনি 9টা রান কনসিড করেছেন ঠিকই, কিন্তু ওই 2টা গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়ে ওই জায়গায় মানে আবার ম্যাচের মোমেন্টামটা ভারতের দিকে শিফট করান। এরপর বলতে গেলে ইংল্যান্ডের কোনো ব্যাটারি সেইভাবে আর মানে প্রতিরোধ গড়ে তুলতে পারেনি ভারতের বোলারদের সামনে। যদিও জেমি ওভারটন শেষের দিকে গিয়ে 15 বলে 19 রানের একটা লিটল ক্যামিও খেলেছিলেন, তারপর আদিল রাশিদও একটা ছক্কা মেরে ওই জায়গায় 10 রানের মতো কন্ট্রিবিউট করেছিলেন, কিন্তু সেগুলো আর কি ভারতের বোলারদের কাছে আর কোনো রকম থ্রেট জেনারেট করেনি। কিন্তু এই জায়গায় একটা মানে চমৎকার প্রশংসার দাবি রাখে হার্ষিত রানা, কারণ ইংল্যান্ডের মানে শেষ 12 বলে প্রয়োজন ছিল 25 রান। তখন ওই আদিল রাশিদ আর ওই জেমি ওভারটনের মধ্যে একটা ছোট পার্টনারশিপ গড়ে উঠেছিল। তো হার্ষিত রানা ওই জায়গায় ওই লাভ মানে পেনাল্টিমেট ওভারে বল করতে এসে দিলেন মাত্র 6টা রান, আর তার সাথে ওই ওভারের লাস্ট বলেই তিনি তুলে নিয়েছিলেন ডেঞ্জারাস জেমি ওভারটনের উইকেটটা। তো ওইখানেই ভারতের জয়টা এক প্রকার নিশ্চিতভাবে লেখা হয়ে গেছিল। আর এরপর আর্শদীপ সিং তার মানে একদম ইনিংসের লাস্ট ওভারে এসে তিনি ওই বাকি উইকেটটা তুলে নিয়ে ভারতকে এই জায়গায় মানে জয়টা একবারে কনফার্ম করে দেন। তো 15 রানের ব্যবধানে ভারত এই 4 টি20 ম্যাচটা জিতে সিরিজে এখন 3-1 ব্যবধানে এগিয়ে গেল। মানে শুধু তো এগোয়নি, মানে সিরিজ জয়টাও তারা এদিনই নিশ্চিত করে ফেললো। তো এবার আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে এই 4 টি20 ম্যাচের টার্নিং পয়েন্ট আপনি তাহলে কোনটাকে বলবেন? আপনারা বলতেই পারেন ওই ভারত একদম মানে কি শুরুতেই যে 3 উইকেটে 12 হয়ে গেছিল ওই অবস্থা থেকে তাদের তো উদ্ধার করেছিল মূলত বলতে গেলে ওই শিবম দুবে আর হার্দিক পান্ডিয়া। তো তাদের মধ্যে ওই অনবদ্য 45 বলে যে 87 রানের পার্টনারশিপটা গড়ে উঠেছিল ওইটাকে আপনারা ডেফিনেটলি টার্নিং পয়েন্ট বলতে পারেন। কিংবা শিবম দুবে আর হার্দিক পান্ডিয়া যে ইন্ডিভিজুয়ালি 53 রানের ইনিংসগুলো খেলেছেন সেগুলোকেও ডেফিনেটলি আপনারা এই ম্যাচের টার্নিং পয়েন্ট হিসেবে তুলে ধরতে পারেন। কিন্তু আমার কাছে এই সব কিছু পেরিয়ে এই ম্যাচের যেটা আলটিমেট টার্নিং পয়েন্ট মনে হয় কোনটা জানেন? ওই বরুণ চক্রবর্তীর করা ইংল্যান্ডের ইনিংসের 15 নম্বর ওভারটা। ওই যে বললাম তার আগেও ইংল্যান্ড কিন্তু জয়ের জন্য ওভারওয়েলমিং ফেভারিট ছিল। 36 বলে তাদের 58 রান প্রয়োজন ছিল, হাতে 6টা উইকেট। হ্যারি ব্রুকের মতো ডেঞ্জারাস ব্যাটার যিনি 50 পেয়ে গেছেন তিনি তখন ক্রিজে দাঁড়িয়ে রয়েছেন। ওই অবস্থায় বরুণ চক্রবর্তী 15 নম্বর ওভারে বল করতে এসে প্রথমে সেট ব্যাটার হ্যারি ব্রুককে ফেরালেন, তার ঠিক 2-3 বল পরই আরেক ডেঞ্জারাস ওই ব্রাইডন কার্সকেও তিনি ফিরিয়ে ওই যে জোড়া ব্রেক থ্রোটা ইংল্যান্ডকে দিলেন। তারপরেই তো ইংল্যান্ড বলতে গেলে ওই জায়গা থেকে ম্যাচে একবারে পুরোপুরি হারিয়ে যায়, আর কোনো ব্যাটারি সেইভাবে প্রতিরোধ গড়ে তুলতে পারেনি। তো আমার কাছে ওই মানে বরুণ চক্রবর্তীর করা ইংল্যান্ডের ইনিংসের 15 নম্বর ওভারটাই হচ্ছে এই 4 টি20 ম্যাচের আলটিমেট টার্নিং পয়েন্ট। একমত হবেন আমার সাথে, নাকি আপনাদের কাছে এই ম্যাচের টার্নিং পয়েন্ট ভিন্ন কিছু? কমেন্ট করে আপনার মতামতটা জানাবেন নাকি?